বরিশালের বেলস পার্কে বিএনপির জনসভা চলছে, মানুষের ঢল। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান। ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা, আছে নির্বাচনে বিঘ্ন ঘটানোর পরিকল্পনাও, গার্ডিয়ানের প্রতিবেদন। আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী, উত্তেজনা দেখা দিলেও তেহরানের সাথে যোগাযোগ হচ্ছে, দাবি ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার বাইরের প্রচারণার শেষ দিনে আজ বরিশাল ও ফরিদপুরের জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে বরিশাল বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসমাগম স্থলে দলীয় পতাকা, ব্যানার নিয়ে মানুষ আনন্দ মিছিল করছে। সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বরিশালের জনসভা থেকে দুপুর 1টায় আকাশপথে ফরিদপুর যাবেন তারেক রহমান। সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দর্শক, বরিশাল বেলস পার্ক ময়দানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। রেমান, জনসভাস্থলে লোক সমাগম কেমন? তারেক রহমান কখন যোগ দেবেন জানাবেন আমাদের। জনসভাস্থল এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু নেতাকর্মীদের বলা চলে তারেক রহমান এখন পর্যন্ত আসেনি। অল্প কিছু সময় পর বলা হচ্ছে যে 12টার পর তিনি আসবেন এবং তিনি নির্বাচনী এই জনসভায় বক্তব্য রাখবেন। কিন্তু বক্তব্য রাখছেন ভোলা 4 আসন থেকে যিনি ধানের শীষের প্রার্থী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়া আমরা মঞ্চে দেখতে পাচ্ছি অন্যান্য আসন থেকে যারা ধানের শীষের প্রার্থী এবং বিএনপি জোটের যারা প্রার্থী তারা কিন্তু আছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি আন্দালিব রহমান পার্থ, আমরা নুরুল হক নূরকে দেখতে পাচ্ছি। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যদিও তিনি নির্বাচন করছেন না, তিনি এখানে আছেন। মোয়াজ্জেম হোসেন আনোয়ারকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। আর মঞ্চের ঠিক উল্টো দিকে যে মাঠ, পার্ক মাঠ, সেই মাঠে কিন্তু দেখতে পাচ্ছি নেতা কর্মী সমর্থকরা ছাড়াও অনেক সাধারণ মানুষ এসেছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তারেক রহমান যেই বিষয়গুলো এবার নতুনভাবে বাংলাদেশের মানুষকে বলছেন, একটি হচ্ছে ফ্যামিলি কার্ড, একটি হচ্ছে কৃষক কার্ড, একটি হচ্ছে স্বাস্থ্য কার্ড। এছাড়াও একটি দফার ভিত্তিতে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হচ্ছে, সে বিষয়ে কিন্তু তারেক রহমান এই বেলস পার্ক মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। সাধারণ মানুষ বলছেন দক্ষিণাঞ্চলের নদী বেষ্টিত এলাকা, এই এলাকায় শিল্প উন্নয়ন সহ সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য তারেক রহমানের সুনির্দিষ্ট যে পরিকল্পনা, সেই বিষয়ে আসলে তারা জানতে চায়। অনেক নারী কর্মীকে, সাধারণ নারী সদস্যদের তারাও কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। এই বরিশালের সমাবেশ শেষে তারেক রহমান ফরিদপুর যাবেন এবং সেখানে আরো একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। তো এই হচ্ছে বেলস পার্ক মাঠ থেকে বিএনপির নির্বাচনী জনসভার সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল বেলস পার্ক বিএনপির জনসভাস্থল থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক এগিয়ে রয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। গত 2 ফেব্রুয়ারি প্রকাশিত দ্য ইকোনমিস্টে প্রকাশিত বিশ্লেষণে দাবি করা হয়েছে, খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সন্তান তারেক রহমান 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। এতে আরও বলা হয়েছে, গণতন্ত্র প্রত্যাবর্তনের, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক মেরামত শুরু করবে। এই বিশ্লেষণ প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি। এমন একাধিক বিষয় শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, যা জনমত জরিপে এগিয়ে থাকা তারেক রহমানের বিএনপির জন্য সুযোগ তৈরি করছে। টাইম ম্যাগাজিন, ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের ধারাবাহিকতায় তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে এমন পূর্বাভাস দিল দ্য ইকোনমিস্ট। বাংলাদেশের রাজনীতিতে আবারও ফেরার ছক কষছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা, এমন প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। হান্নাহ এলিস পিটারসনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ, অর্থ আত্মসাতের মামলায় আওয়ামী লীগ রাজনীতিবিদরা নিজের দেশে পলাতক বিবেচিত হলেও কলকাতার শপিং মলে তাদের দেখা যায়।
ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ফাস্টফুড খেতে খেতে দেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন তারা। এই ছকের ভেতরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পরিকল্পনা আর আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে সমর্থকদের সংগঠিত করার বিষয় রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার দেশ ছেড়ে পালানো আর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া দিল্লির সুরক্ষিত গোপন আস্তানায় থাকা হাসিনার তৎপরতার দিকেও আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যতে সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করতে দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা কর্মী সমর্থকদের সঙ্গে সভা ও ফোন আলাপে ব্যয় করেন তিনি। এসব কর্মকাণ্ড পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। মব ভায়োলেন্সকে হাসিনা আমলের কর্মকাণ্ডের প্রতিশোধ উল্লেখ করে বৈধতা দেওয়ার বিষয় তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চট্টগ্রামের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে বন্দর এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘণ্টা করে এবং মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না ততক্ষণ এই কর্মসূচি চলবে। কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। এনসিটি, সিসিটি ও জিসিবি বাড়তে হয়নি কোনো ধরনের পণ্য খালাস কার্যক্রম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত উত্তর আফ্রিকার এই দেশটিতে আলোচিত নেতৃস্থানীয়দের মধ্যে সামনের কাতারে ছিলেন তিনি। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ১৩৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরে এই হত্যাকাণ্ড হয়েছে। ফেসবুক পোস্টে সাইফের রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, সাইফের বাসায় ঢোকা মুখোশধারী ৪ জন কয়েক দফা গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে। তার বোনের দাবি, আলজেরিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন সাইফ। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে উচ্চতর শিক্ষা নেওয়া ৫৩ বছর বয়সী এই নেতাকে লিবিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের শক্ত দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। ২০১১ সালে গণ অভ্যুত্থানে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর সমর্থনে ব্যাপক সহিংসতায় সরকার পতন আর মুয়াম্মার গাদ্দাফির নির্মম হত্যাকাণ্ডের পর প্রায় ৬ বছর কারাবন্দী ছিলেন সাইফ। গণ অভ্যুত্থান দমনে সহিংসতায় ইন্ধনের অভিযোগে ২০১৫ সালে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল লিবিয়ার আদালত। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে সাইফের প্রার্থিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে নির্বাচন কমিশন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।